বিসমিল্লাহিররহমানিররহিম। শহীদ সৈয়দুল ইসলাম কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন বাংলা ক্লাসে তোমাদের স্বাগতম। দীর্ঘদিন কোভিড-19 মহামারী আক্রান্ত হওয়ার কারণে সারা বিশ্ব যখন বিপর্যস্ত, আমরাও তার চেয়ে পিছনে নেই, আমরাও সেখানে আছি। এজন্য অনেক দিন যাবত তোমাদের সাথে ক্লাসে দেখা হচ্ছে না, তাই আমরা অনলাইনে তোমাদেরকে সুবিধা দেওয়ার জন্য চেষ্টা করতেছি। অনলাইনে বাংলা ক্লাস শুরু হয়েছে বা অন্যান্য ক্লাসগুলো শুরু হয়েছে। আমরা বাংলা ক্লাসগুলো এর আগে কয়েকটি ক্লাস করেছিলাম। আজকে বাংলা ক্লাসের আরও একটি ক্লাস করব সমাসের উপরে বিষয়টি। সমাসের আগের দুটি অংশ আমরা পড়েছিলাম। প্রথমত পড়েছিলাম দ্বন্দ্ব সমাস এবং কর্মধারয় সমাস। আজকে যে বিষয়টি পড়াবো সেই বিষয়টি হলো তৎপুরুষ সমাস এবং দ্বিগু সমাস। তাহলে আমরা তৎপুরুষ সমাসের যে অংশগুলো আছে, বিভিন্ন প্রকারভেদ আছে, সেই তৎপুরুষ সমাসের বিভিন্ন প্রকারভেদগুলো আমরা দেখতে থাকি। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা একটু ভালো করে খেয়াল করো, বোর্ডের দিকে একটু খেয়াল করো। তৎপুরুষ সমাস, তৎপুরুষ সমাস এখানে অনেকগুলো প্রকারভেদ আছে। তৃতীয় তৎপুরুষ সমাস, দ্বিতীয় বিভক্তি লোপের যে তৎপুরুষ সমাস হয় সেটাকে দ্বিতীয় তৎপুরুষ সমাস বলে। আর তৃতীয় তৎপুরুষ সমাস, তৃতীয় বিভক্তি ধারা দিয়া কর্তৃক এগুলো লোপের যে তৎপুরুষ সমাস হয় সেগুলোকে তৃতীয় তৎপুরুষ সমাস বলে। চতুর্থ তৎপুরুষ সমাস কে, রে, জন্য, নিমিত্ত, অর্থাৎ এই বিষয়গুলো মানে লোপের যে সমাস হয় সেগুলোকে বলা হয় চতুর্থ তৎপুরুষ সমাস। পঞ্চমী তৎপুরুষ সমাস, হতে, থেকে, সে, এই সমস্ত বিভক্তি লোপের যে সমাস হয় সেগুলো পঞ্চমী তৎপুরুষ সমাস। ষষ্ঠী তৎপুরুষ সমাস, র এবং এর বিভক্তি লোপের যে তৎপুরুষ সমাস হয় সেগুলোকে ষষ্ঠী তৎপুরুষ সমাস বলে। আর সপ্তমী তৎপুরুষ সমাস, এ ও তে বিভক্তি লোপের যে তৎপুরুষ সমাস হয় সেগুলোকে সপ্তমী তৎপুরুষ সমাস বলে। আর উপপদ তৎপুরুষ সমাস এবং নয় তৎপুরুষ সমাস নামে আরও দুটি তৎপুরুষ সমাস আছে। আমরা উপপদ তৎপুরুষ সমাসগুলো এখানে দেখি যে কৃদন্ত শব্দের সাথে সাধারণত উপপদ তৎপুরুষ সমাসগুলো হয়ে থাকে। তা আমরা আরও সহজ করে বলতে পারি যে উপপদ তৎপুরুষ সমাসগুলো এক কথায় প্রকাশ করে আমরা সেগুলো সহজভাবে নির্ণয় করতে পারি। আর নয় তৎপুরুষ সমাস, ন, নেই, নাই, অর্থাৎ এই সমস্ত শব্দগুলো থাকবে সাধারণত মূল শব্দটা নেগেটিভ অর্থে থাকবে। তো নেগেটিভ অর্থগুলো থাকলে আমরা সেই শব্দগুলো আমরা সমাস নির্ণয় করতে পারবো। তাহলে আমরা প্রথমে একটু সমাসের শিরোনামগুলো দেখে নিলাম। এখন বিস্তারিত অংশ আমরা চলে যাব। তো দ্বিতীয় তৎপুরুষ সমাস থেকে আমরা এখন দেখব যে দ্বিতীয় তৎপুরুষ সমাস কিভাবে হয়। তৎপুরুষ সমাস প্রথমত আমরা দেখি যে দ্বিতীয় তৎপুরুষ সমাস। দ্বিতীয় তৎপুরুষ সমাস হলো সাধারণত বিভক্তি থাকবে কে এবং রে, কে এবং রে। দ্বিতীয় তৎপুরুষ সমাস সাধারণত বাংলা কর্মকারকের সাথে মিল আছে, কর্মকারকের সাথে মিল আছে, কর্মকারকের সাথে মিল আছে। দ্বিতীয় তৎপুরুষ সমাস সাধারণত আমরা এখানে দেখব যে কর্মকারকের সাথে মিল আছে। যেমন আমরা সহজভাবে উদাহরণ করে যদি বলতে পারি যে বিপদকে আপন্ন, বিপদ আপন্ন, দুঃখ প্রাপ্ত। দুঃখ প্রাপ্ত, তাহলে কোথায় থেকে প্রাপ্ত? দুঃখ থেকে প্রাপ্ত। অর্থাৎ ক্রিয়াকে সাধারণত কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হলো তোমার কর্মকারক হয়। তো সাধারণত পূর্বপদ অংশ, এই অংশ যদি কর্মকারক হয়, যে এটি যদি কর্মকারক বোঝায়, এর সাথে কে বিভক্তি যুক্ত করে দিলে আমরা সেগুলোকে দ্বিতীয় তৎপুরুষ সমাস নির্ণয় করতে পারি। যেমন দুঃখকে প্রাপ্ত, দুঃখকে প্রাপ্ত, দুঃখ প্রাপ্ত। এরপরে আমরা আরো এখানে লিখতে পারবো
যে যেমন আম কুড়ানো, আম কুড়ানো, তাহলে কে কুড়ায় তার নাম নেই, যেহেতু আমরা ওই কে কুড়ায় সেটা না বলে আমরা যদি বলি কি কুড়ায়, তাহলে কি কুড়ায় এখানে আম কুড়ায়। কি দ্বারা প্রশ্ন করলে আমরা পূর্বপদটা পেয়েছি। আমরা সমাসের নির্ণয় করার সময় প্রথমে সংজ্ঞার সময় বলছিলাম যে দ্বিতীয় পূর্বপদে বিভক্তি লোপের যে সমার্থন হবে, তাহলে আমরা প্রথমে যে বিভক্তিটা লোপ পেল বা প্রথমে যে বিভক্তিটা মানে এখানে আসতেছে সেটা হলো যে শব্দটা হলো আম, এর সাথে কে বিভক্তি যুক্ত হয়েছে, তাহলে এটি কেটা লুপ্ত হয়েছে, আমকে কুড়ানো, আমকে কুড়ানো, তাহলে এখানে কে বিভক্তি লুপ্ত হয়েছে। অর্থাৎ এজন্য বলছিলাম যে পূর্ববর্তী বিভক্তি লোপে যে সমাস হয়, তাহলে এখানে পূর্ববর্তী বিভক্তিগুলো ছিল কে এবং রে, এখানে কে বিভক্তি লুপ্ত পেয়েছে। আর সাধারণত এই শব্দগুলো কর্মকারকের সাথে অনেকটা মিল আছে, আর যতগুলো কর্মকারক শব্দ আছে এই ধরনের শব্দগুলো আমরা সমাসের ক্ষেত্রে যদি আমরা পাই, তাহলে এক্ষেত্রে সবগুলি তোমার দ্বিতীয় তত্ত্ব সমাস হবে। দ্বিতীয় তত্ত্ব সমাস হবে। দ্বিতীয় তত্ত্ব সমাসের আমরা আরো কিছু শব্দ আমরা এখানে বলতে পারি, যে দ্বিতীয় তত্ত্ব সমাসে যেমন মাছ ধরা, মাছকে ধরা, আম কুড়ানো, আম কুড়ানো, এরপরে আছে পৃষ্ঠ প্রদর্শন, তাহলে পৃষ্ঠকে প্রদর্শন, রথ চালন, যেমন কি চালায়, রথ চালায়, তাহলে এখানে পূর্বপদ হলো রথ, এর সাথে কে বিভক্তি যুক্ত করলাম, তাহলে রথকে চালন, রথ চালন। স্মরণ নিক্ষেপ, যেমন স্মরণ নিক্ষেপ, তাহলে এক্ষেত্রে পূর্বপদ হলো সড়ক, এর সাথে কে বিভক্তি যুক্ত করে দিলাম, তাহলে সড়ককে নিক্ষেপ। এগুলো সকলেই হলো দ্বিতীয় তত্ত্ব সমাস। এবার আসি আমরা তৃতীয় তত্ত্ব সমাসে। তাহলে তৃতীয় তত্ত্ব সমাস কোনগুলো সবার? তৃতীয় তত্ত্ব সমাস, তৃতীয় তত্ত্ব সমাসের বিভক্তি হলো দ্বারা দেয়া তত্ত্ব। দ্বারা দেয়া তত্ত্ব আমরা এখানে দেখব যে তৃতীয় তত্ত্ব সমাসটি সাধারণত করণ কারকের সাথে মিল আছে, করণ কারকের সাথে মিল আছে। তো করণ কারকের সাথে মিল আছে, কারণ করণ কারক কি সেটা আমাদের একটু বুঝে নিলে সুবিধা হয়। যে করণ কারক হলো যে কর্তাকে কি দ্বারা, কিসের দ্বারা, কি উপায়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হলো করণ কারক। এখন এই করণ কারকের আমরা এখানে যদি বলি, যেমন মন করা, মন করা, তাহলে কর্তা কি দ্বারা করেছে, কি দ্বারা করেছে, মন দ্বারা, পূর্ববর্তীর সাথে বিভক্তি যুক্ত হয়েছে, তাহলে মন দ্বারা করা। যেমন আমরা আরেকটা শব্দ বলি যে শ্রম লব্ধ, তাহলে কি দ্বারা লব্ধ, শ্রম দ্বারা লব্ধ, শ্রম দ্বারা লব্ধ। অর্থাৎ সবগুলোতেই আমরা এখানে দেখি যে পূর্বপদ শব্দটি করণ কারক মূলক, অর্থাৎ এই শব্দটি করণ কারকের সাথে অর্থ প্রশ্ন করলে মিল পাবো আমরা, মন দ্বারা, শ্রম দ্বারা, অর্থাৎ এই শব্দগুলো আমরা পেয়ে থাকি। আর এ ধরনের সহজ শব্দগুলো ছাড়াও এখানে কিছু শর্তমূলক শব্দ আছে, সেই শর্তমূলক শব্দগুলো তোমার তৃতীয় তত্ত্ব সমাস হতে পারে। যেমন পূর্বপদে, পরপদে, ইত্যাদি থাকলে
তৃতীয় তৎপুরুষ সমাস হবে হীন ও শূন্য। তাহলে হীন ও শূন্য, যেমন জ্ঞানহীন, তাহলে জ্ঞান দ্বারা হীন, জ্ঞানহীন। এখন এক তারা কোন এখন, তারপর হচ্ছে যে জ্ঞান শূন্য, তাহলে জ্ঞান দ্বারা শূন্য। এগুলো সবগুলি হলো তৃতীয় তৎপুরুষ সমাস। এবার আমরা আসি চতুর্থ তৎপুরুষ সমাস। চতুর্থ তৎপুরুষ সমাসের সাথে আমরা একটু আলোচনা করব। চতুর্থ তৎপুরুষ সমাস। চতুর্থ তৎপুরুষ সমাস হলো এর জন্য নিমিত্ত। এটি সাধারণত সম্প্রদান কারকের সাথে মিল আছে। সম্প্রদান কারক গুরু ভক্তি, সাধারণত এই শব্দটি এটা একটি সম্প্রদান কারকমূলক শব্দ। আমরা গুরুকে যখন ভক্তি করি তখন চিরতরে বা সত্য ত্যাগ করে আমরা করে থাকি। যেহেতু সত্য ত্যাগ করে কাজ করে থাকি, তাহলে এর জন্য এই শব্দগুলো সম্প্রদান কারক। আর যে সমস্ত শব্দগুলো সম্প্রদান কারকমূলক শব্দ, এই ধরনের শব্দ যদি থাকে তাহলে সেগুলো চতুর্থ তৎপুরুষ সমাস হবে, এগুলো দ্বিতীয় তৎপুরুষ সমাস হবে না। কারণ দ্বিতীয় তৎপুরুষ সমাস সাধারণত কর্মকারক হয়ে থাকে, আর চতুর্থ তৎপুরুষ সমাস সেগুলো সাধারণত সম্প্রদান কারকমূলক হয়ে থাকে। যেমন গুরুকে ভক্তি, গুরুকে ভক্তি অর্থাৎ এই শব্দটি সম্প্রদানমূলক শব্দ, সম্প্রদানমূলক শব্দ। এ ধরনের শর্ত ত্যাগ করি আমরা যে শব্দগুলো পাবো সেগুলো সবগুলোই হলো চতুর্থ তৎপুরুষ সমাস। যেমন আরাম কেদারা, আরামের জন্য কেদারা, আরাম কেদারা। এরকম হলো বসত বাড়ি, বসতের নিমিত্ত বাড়ি, বসত বাড়ি। আর আরও আমরা অনেকগুলো শব্দ পেয়ে থাকি চতুর্থ তৎপুরুষ সমাসে, যেমন রান্নাঘর, রান্নার জন্য ঘর। রান্নার জন্য ঘর অথবা রান্নার নিমিত্তে ঘর। রান্নার নিমিত্তে ঘর, রান্নাঘর। আমরা এখানে জন্য ব্যবহার করতে পারবো, নিমিত্ত ব্যবহার করতে পারবো। সাধারণত জন্য বা নিমিত্ত দুটি একই ধরনের শব্দ, সাধারণত এক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। তো পরে আমরা এখানে জন্য নিমিত্ত এরকম ব্যবহার করতে পারি। পরে আসি আমরা পঞ্চমী তৎপুরুষ সমাসে। পঞ্চমী তৎপুরুষ সমাস। পঞ্চমী তৎপুরুষ সমাস। পঞ্চমী তৎপুরুষ সমাস, পঞ্চমী বিভক্তি লোভে যে তৎপুরুষ সমাস হয় সেগুলোকে পঞ্চমী তৎপুরুষ সমাস বলে। পঞ্চমী তৎপুরুষ সমাসের বিভক্তিগুলো হলো হতে, থেকে, আর না চে, হতে থেকে চে। এগুলো সাধারণত অপাদান কারকের সাথে মিল আছে। এই শব্দগুলো সাধারণত অপাদান কারক। যেমন বিলাত কারক, বিলাত কারক। এখন আমরা যদি প্রশ্ন করি তাহলে কোথায় হতে বা কোথায় থেকে ফেরত, তাহলে আমরা উত্তর করতে পারি যে বিলাত হতে
বা বিলাত থেকে ফেলা। এগুলো সাধারণত হতে থেকে এগুলো অবদান কারকেরই একটা মানে শব্দাংশ। আমরা এখানে অবদান কারক বলতে আমরা যেটা বুঝি, অর্থাৎ ক্রিয়াকে সাধারণত আমরা যদি প্রশ্ন করি হতে থেকে উৎপন্ন গৃহীত বিচ্যুত রক্ষিত অর্থাৎ এই ধরনের শব্দগুলো আমরা এখানে পেয়ে থাকি। পঞ্চমী তৎপুরুষ সমাসে আমরা এরকম সবগুলো অবদান কারকের যে শব্দগুলো আছে সেই শব্দগুলোর সাথে অনেকটাই মিল পাবো। এবং অবদান কারক যা এখানে সেই শব্দগুলোর সংক্ষিপ্ত অংশ করলেই আমরা এখানে পঞ্চমী তৎপুরুষ সমাসে পেয়ে থাকি। সাধারণত অবদান কারকে বিলাত হতে ফেরত এরকম বলা থেকে, আর সমাসে যেহেতু সংক্ষেপণ, সমাজ যেহেতু মানে সংক্ষেপণ করে বলতে হয়, এজন্য সেই শব্দটি হয় বিলাত ফেরত। আমরা এখানে পঞ্চমী তৎপুরুষ সমাসে আমরা এখানে দেখব যে আরো কিছু শর্তমূলক শব্দ আছে, যে সেই শর্তমূলক শব্দগুলো যদি মনে রাখতে পারি তাহলে আমরা বাকিগুলো আরো সহজ করে করতে পারব। পরপদে মুক্ত শ্রুত ভয় পালানো ছাড়া অর্থাৎ ইত্যাদি থাকলে সেগুলো তোমার পঞ্চমী তৎপুরুষ সমাস। পঞ্চমী তৎপুরুষ সমাস পরবর্তী মুক্ত শ্রুত ভয় পালানো ছাড়া এই ধরনের শব্দ থাকলে পঞ্চমী তৎপুরুষ সমাস। যেমন ঋণ মুক্ত, ঋণ থেকে মুক্ত। তারপরে লক্ষ্যচ্যুত, লক্ষ্য থেকে চ্যুত। তারপরে হচ্ছে লোভ ভয়, লোভ থেকে ভয়, লোভ ভয়। স্কুল পালানো, স্কুল পালানো, স্কুল থেকে পালানো, স্কুল পালানো। অর্থাৎ এই শব্দগুলো সাধারণত আমরা এখানে দেখি যে এই যে ঋণ মুক্ত, লক্ষ্যচ্যুত, লোভ ভয়, স্কুল পালানো, এগুলো আমরা যদি কারক হিসেবে ব্যবহার করে থাকি তখন আমরা দেখব যে সাধারণত এই শব্দগুলো সাধারণত অবদান কারকের সাথে অনেকটা মিল আছে, তো সেগুলো আমরা এই পঞ্চমী তৎপুরুষ সমাস হিসেবে ব্যবহার করতে পারি। আর এরপর আছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। ষষ্ঠী তৎপুরুষ সমাস ষষ্ঠী তৎপুরুষ সমাস সাধারণত সম্বন্ধ পদের সাথে মিল আছে। বিভক্তি হলো এবং র এবং এ সম্বন্ধ পদ। সম্বন্ধ পদ হলো সাধারণত পূর্বপদের সাথে পরপদের সম্বন্ধ থাকবে এগুলো। যেমন চা বাগান, চা বাগান অর্থাৎ পূর্বপদের সাথে নামের সাথে এদের বাগানের সম্বন্ধ আছে, তাহলে শব্দটি হবে চায়ের বাগান, চা বাগান। রাজপুত্র, রাজার সাথে পুত্রের সাথে বাপ বেটার সম্বন্ধ, তাহলে এক্ষেত্রে এটার সাথে যদি সম্বন্ধ
আমরা এই শব্দটি এভাবে লিখব, পূর্ববর্তী রাজ থাকলে ব্যবহার করার সময় রাজা হয়, রাজা পুত্র, রাজা পুত্র। এভাবে আমরা ষষ্ঠী তত্ত্ব সমাসে দিলে করতে পারি। আর ষষ্ঠী তত্ত্ব সমাসে আরেকটি অংশ আছে, সেটা হলো অলুক ষষ্ঠী। অলুক ষষ্ঠী, অলুক ষষ্ঠীর মধ্যে আমরা এখানে দেখব যে পূর্ববর্তী র বিভক্তি উল্লেখ করা থাকে। যেমন ঘোড়ার ডিম, এখানে র বিভক্তি উল্লেখ করা আছে। আর এই শব্দটি সহজভাবে চেনার উপায় হলো, যদি শব্দটি বাগ দ্বারা হয়, বাগ দ্বারা হলে সাধারণত এই শব্দগুলো অলুক ষষ্ঠী তত্ত্ব সমস্যা। ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম, এটা একটি বাগ দ্বারা শব্দ। বাগ দ্বারা, বাগ দ্বারা হলে হয়। যেমন তাসের ঘর, তাসের ঘর শব্দটি তাসের ঘর। আমরা এখানে দেখব যে যদি বাগ দ্বারা হয় তাহলে অলুক ষষ্ঠী হবে, বাগ দ্বারা না হলে আমরা সেটি আবার পরে দেখব যে অলুক তৎপুরুষতা। আমরা এখন সপ্তমী তৎপুরুষ সমাসের পরে অলুক তৎপুরুষ সমাস আলোচনা। সপ্তমী তৎপুরুষ সমাস, সপ্তমী তৎপুরুষ বিভক্তি হলো এ অ তে। যেমন মধুমাখা, এটি সাধারণত অধিকরণ কারকের সাথে মিল আছে। তাহলে অধিকরণ কারকটা হলো যে কে যদি কোথায়, অর্থাৎ এরকম প্রশ্ন করি, বা সাধারণত এখানে আমরা অধিকরণ কারক বলি স্থান, কাল, বিষয়, বিষয়গুলো উল্লেখ করা থাকে। আমরা এখানে দেখব যে মধুমাখা, যদি মধু ধারা বলি তাহলে তৃতীয় তত্ত্ব সমাস হবে। আর মধুতে মাখা, মধুতে মাখা, মধুমাখা। রাত কানা, কখন কানা, কখন। কখন কানা, তাহলে এক্ষেত্রে এটি অধিকরণ কারকের সাথে মিল আছে। কখন অধিকরণ কারক সাধারণত চেনার হলো কোথায়, কখন এবং সময়ের কথা উল্লেখ করা থাকে। অর্থাৎ এই সমস্ত বিষয়গুলো, কারণ কখন কানা, রাতে কানা, রাত কানা। তারপর মধুমাখা, মধু দ্বারা মধুতে মাখা, আর রাত কানা, রাতে কানা। বস্তা বন্ধু, তাহলে এখানে মানে কোথায় শব্দটি উল্লেখ করলে আমরা যদি প্রশ্ন করি যে বস্তায় বন্ধু, আর এটা হচ্ছে সময় বোঝাচ্ছে, কখন সময় বোঝাচ্ছে, আর এটা হলো কোথায় শব্দটি বোঝাচ্ছে। তাহলে আমরা এখানে এই শব্দগুলো আমরা যদি খেয়াল করি দেখবো যে কোথায়, কখন, সময় এরকম উল্লেখ করা থাকলে তাহলে এগুলো সপ্তমী তত্ত্ব সমাস। এবার অলুক তত্ত্ব সমাস। অলুক তত্ত্ব সমাস, অলুক তত্ত্ব সমাস সাধারণত বিভক্ত লোপ পায় না। তো এগুলো সাধারণত আমরা এখানে দেখব যে গানের আশা, পূর্ববর্তী র বিভক্তি উল্লেখ করা থাকে, কিন্তু র বিভক্তি উল্লেখ করা থাকলেও এই শব্দটি সাধারণত বাং দ্বারা বোঝাবে, বাং দ্বারা বোঝাবে না। বাগ দ্বারা বোঝালে সেগুলো অলুক ষষ্ঠী হয়ে যাবে, আর বাগ দ্বারা না বোঝালে সেগুলো অলুক তত্ত্ব ষষ্ঠী। এবং গানের আশা, গানের আশা, গানের আশা সেক্ষেত্রে যদি বলা সোনার মদিনা,
সোনার মতো। অর্থাৎ যদি শব্দগুলো এখানে বাগধারা না বোঝায়, এই শব্দটি বাগধারা না বোঝালে তাহলে এক্ষেত্রে সবগুলি হবে অলোক তৎপুরুষ সমাস। অলোক তৎপুরুষ সমাস আমরা এখানে আরেকভাবে বুঝতে পারি, আরেকভাবে যদি পূর্ববর্তী এ বিভক্তি থাকে, পূর্ববর্তী এ বিভক্তি থাকে, যেমন পূর্ববর্তী এ বিভক্তি থাকে এরকম কিছু শব্দ আছে যেগুলোকে সাধারণত অলোক তৎপুরুষ হয়ে থাকে, অলোক তৎপুরুষ হয়ে থাকে। Dan Kolasata. 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 এর বিভক্তি থাকবে সাধারণ পদ বোঝায়। সাধারণ পদ বোঝায়। এক্ষেত্রে আবার পূর্ববর্তী বিভক্তি থাকলে যদি সাধারণ পদ ছাড়া অন্য কিছু বোঝায় তাহলে সমাস অন্য সমাস হতে পারে। আমরা সেটা পরবর্তী দিন আমরা কথা বলবো এই বিষয় নিয়ে। তো কলেসাতা কলেসাতা অর্থাৎ এই ধরনের পূর্ববর্তী শব্দ এ বিভক্তি থাকলে শুধু সেগুলো অলোক তৎপুরুষ সমাস করা যেতে পারে। এবার হলো আমরা দেখি যে নয় তৎপুরুষ সমাস। নয় তৎপুরুষ সমাস আমরা এখানে যে বিভক্তি দেখলাম ন, নয়, নেই এবং হ্যাঁ, এই বিভক্তিগুলো আমরা উল্লেখ করছিলাম। অর্থাৎ এই শব্দগুলো সাধারণত শব্দের প্রথমে অ থাকতে পারে, অকাশ, অর্থাৎ অ শব্দটির পরিবর্তে ন কাজ এই শব্দটির পরিবর্তে অথবা নয় কাজ। এই শব্দটি যখন নেগেটিভ বোঝাবে, নেগেটিভ হিসাবে থাকে হিসাবে বোঝাবে, তখন এগুলো নয় তত্ত্ব সমাস হবে। নেগেটিভ হিসাবে থাকলে তখন নয় তত্ত্ব সমাস হবে। যেমন কাজ বিপরীত শব্দটি হলো, এটি সাধারণত বিপরীত অর্থে থাকে। বিপরীত অর্থে বোঝায়। যেমন কাজের বিপরীত হলো মূল শব্দ, কাজের বিপরীত হলো অকাজ। যেমন আমি যদি বলি ঘাটের বিপরীত হলো অঘাট, তাহলে আমরা এটা যদি সমাসীন করি নঘাট। ভদ্রর বিপরীত যদি উল্লেখ করি তাহলে হচ্ছে অভদ্র, তাহলে হচ্ছে নয় ভদ্র অথবা নভদ্র, অর্থাৎ মূল শব্দের বিপরীত শব্দ। তাহলে আমরা এটা সহজভাবে নির্ণয় করতে পারবো। তাহলে এই শব্দগুলো নেগেটিভ বোঝাবে, তাহলে আমরা সহজভাবে চিনতে পারবো। মূল শব্দের যখন বিপরীত শব্দটা নেগেটিভ হিসেবে মানে বোঝাচ্ছে, বা সাধারণত মূল শব্দের বিপরীত শব্দ যদি কখনো সমাস হিসেবে আসে তাহলে সেগুলো সাধারণত নয় তৎপুরুষ সমাস করা যেতে পারে, অভদ্র। আর যদি বলি না ভালো, এটা হবে নয় ভালো, না ভালো। তাহলে এরকম আলোনি শব্দটি পরীক্ষায় বেশি আসে, নয় নুন, আলুনি। সাধারণত আলুনি শব্দটির উপর নুনের অভাব অর্থে এখানে বলছে নয় নুন। এগুলো হলো নয় তত্ত্ব সমাস। আর আরেকটা তত্ত্ব সমাস আছে এখানে, সেটা হলো উপপদ তত্ত্ব সমাস। তাহলে আমাদের তত্ত্ব সমাসের এই অংশটুকু আমরা শেষ করব। উপপদ তত্ত্ব সমাস, উপতত্ত্ব সমাস সাধারণত যে এক কথায় জাতীয় শব্দ নিতে হবে, এক কথায় প্রকাশ নিতে হবে।
সাধারণত এটি কৃদন্ত শব্দের সাথে হয়ে থাকে, যেমন পঙ্কজ। পঙ্কজ এটা যদি আমরা ভাগ করি, যে এর মূল শব্দ হলো পং যোগ অ যোগ দ, ঠিক আছে? তাহলে এই শব্দটি এভাবে নির্ণয় করলে তাহলে এটা হলো কৃদন্ত শব্দ। কৃদন্ত শব্দ, কৃদন্তের সাথে শব্দ এভাবে নির্ণয় করলে আমরা হয়তো সবগুলো শব্দ বের করতে পারবো না, এজন্য আমরা সহজে বলতে পারি এটা এভাবে না বলে আমরা যদি এভাবে বলি যে পঙ্কে জন্মে যা, শব্দ শেষে যে, শব্দের শেষে যা বা যে আসবে, অর্থাৎ যা বা যে আসবে। যেমন পঙ্কে জন্মে যা, পঙ্কজ। সত্যবাদী, সত্য কথা বলে, তাহলে এখানে যে আছে, এখানে যা আছে। কেশর, আকাশে চড়ে যে। মিথ্যাবাদী, মিথ্যা কথা বলেছে, অর্থাৎ ছেলে ধরা, ছেলে ধরেছে। অর্থাৎ এই ধরনের শব্দগুলো আমরা শব্দের শেষে যে বা যা আসে, তাহলে আমরা এগুলো উভয় তত্ত্ব সমাস হিসেবে পাবো। তো উভয় তত্ত্ব সমাসে আমরা এরকম শব্দগুলো পেয়ে থাকি। তো এভাবে আর আরও কিছু শব্দ আছে, সেগুলো আমরা উভয় তত্ত্ব সমাস হিসেবে আমরা চিহ্নিত করে নিতে পারি। যেমন উপতত্ত্ব সমাস হিসেবে আমরা আরও কিছু শব্দ বলতে পারি, যেমন গায়ে পড়া, গায়ে পড়ে যে, ক্ষীণজীবী, ক্ষীণজীবী যে, তারপরে ইন্দ্রজিৎ, ইন্দ্রকে জয় করে যে, ক্ষীণজীবী হলো ক্ষীণভাবে বাঁচে যে, বাস্তুহারা, বাস্তু হারিয়েছে যে, মৃত্যু ভয়, মৃত্যুকে ভয় করে যে, অর্থাৎ সত্যবাদী, সত্য কথা বলে যে, এরকম বাজি করে যে, প্রভা করে যে। তাহলে আমরা এভাবে তৎপুরুষ সমাস নির্ণয় করতে পারবো। আর ছোট্ট একটি সমাসের অংশ প্রকাশ করবো, সেটা হলো দ্বিগু সমাস। দ্বিগু সমাসে একটু সময় লাগবে। দ্বিগু সমাস সাধারণত পূর্ববর্তী সংজ্ঞাবাচক শব্দ বসে, সংখ্যাবাচক শব্দ বসে যে সমস্যা, যেমন পঞ্চম এটা হলো সময় বা সমস্যা। সময় বা সমষ্টি, তাহলে পঞ্চম এক্ষেত্রে এই শব্দটি হলো পূর্ববর্তী সংজ্ঞাবাচক শব্দ। পঞ্চনদের সংখ্যা, তেরো নদী, তেরো নদের সংখ্যা। চতুর্ভুজ, চার ভুজের সমাহার, অর্থাৎ পঞ্চবটির সমাহার। অর্থাৎ এই ধরনের শব্দগুলো পূর্ববর্তী সংখ্যাবাচক শব্দ থাকবে। অষ্টধাতু, অষ্টধাতু সমাহার, যতগুলো এরকম পূর্ববর্তী সংখ্যাবাচক শব্দ থাকবে, পূর্ববর্তী সংখ্যাবাচক শব্দ থাকবে, তাহলে শব্দগুলো দ্বিগু সমাস হয়ে থাকে। তো আমরা এভাবে দ্বিগু সমাস নির্ণয় করতে পারবো। তো ঠিক আছে, তোমাদেরকে ধন্যবাদ বলে আজকে দ্বিতীয় ক্লাসটি শেষ করছি। পরবর্তী সময় আবার তোমাদের সাথে দেখা হবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ভালো করে পড়াশোনা করো, অনলাইন ক্লাসগুলো নিয়মিত দেখার চেষ্টা করো। দোয়া করি ভালো থাকো, আমাদের সবার জন্য দোয়া করো। খোদা হাফেজ।